Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome, my dear learners, our today's session. We have already discussed how we complete any incomplete sentence, especially for the student of class 9 to 12. Today, inshallah, I will discuss some more important rules of completing sentence, and I hope inshallah you can easily understand how we do any incomplete sentence in a complete sentence. Before starting, I would like to say in Bangla that আমরা প্রতিদিনের মতো আজকেও আমাদের এই লাইভ সেশনটি পরিচালনা করছি। আজকের এই লাইভ সেশনটি মূলত পরিচালিত হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 3। অলরেডি আমরা পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করেছি, যেগুলো আমাদের বিভিন্ন অনলাইন স্কুল, নীলফামারী অনলাইন স্কুল, রংপুর অনলাইন স্কুল এবং সিঙ্গাগাড়ি উচ্চ বিদ্যালয়ের যে অনলাইন পেজ আছে সেই পেজে আজকের ক্লাসগুলো, মানে এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসগুলো দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকে সেটা দেখে নিতে পারবা। যারা আজকে অনুপস্থিত আছো, তোমরা চাইলে যে কোনো জায়গা থেকে আমাদের এই লাইভে সংযুক্ত হতে পারবা। পরবর্তীতে এই লাইভ ক্লাসগুলো চাইলে তোমরা আমার কাছ থেকে অথবা লোডের দোকান থেকে তোমরা এগুলো সংগ্রহ করতে পারবে। তো আমরা শুরু করি। আমরা সর্বশেষ সেদিন 15টি কমপ্লিটিং সেন্টেন্সের রুলস আলোচনা করছিলাম, তাই না? আচ্ছা, আজকে 16 নম্বর রুলস একটু দেখা যাচ্ছে সবার? সাবজেক্ট ভার্ব, তারপর হচ্ছে লিস্ট লেখা আছে, এখানে অবজেক্টও থাকতে পারে, তারপরে সাবজেক্ট শুড V1 বা এরপরে অবজেক্ট। তার মানে হচ্ছে যে বাক্যের সাবজেক্ট ভার্বের পরে যদি লিস্ট কথাটা থাকে, লিস্ট শব্দের বাংলা অর্থ হলো পাশে না, পরে নয়। আমরা অনেক সময় বলি না যে ভালো করে লেখাপড়া কর, পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবি না। হ্যাঁ, যে তাড়াতাড়ি হাঁট, পরে কিন্তু আমাকে বলতে পারবি না যে তোর জন্য আমি ট্রেনটা ধরতে পারলাম না, এরকম বলি না আমরা। তো লিস্ট শব্দের অর্থ হলো পাশে না, পরে নয়, কিন্তু না হইলে কিন্তু। বুঝতেছো আমার কথা? তো লিস্ট শব্দটা থাকলে সাবজেক্টের পরে শুড লিখতে হবে। কি লিখতে হবে? কি লিখতে হবে? এবং লিস্ট এর পূর্বের অংশটা মাঝে মাঝে ইম্পারেটিভও হতে পারে। কি হতে পারে? লিস্টের পূর্বের অংশটা যেমন অ্যাসার্টিভ হতে পারে, তেমন ইম্পারেটিভও হতে পারে। যেমন এই বাক্যটা দেখো, ওয়াক ফাস্ট, ওয়াক তাড়াতাড়ি হাঁটো। ওয়াক ফাস্ট মানে কি? তাড়াতাড়ি হাঁটো। লিস্ট না হইলে কি হইতে পারে তাহলে? মানে দেরি হবে। এখন না হলে কিন্তু, পরে কিন্তু, এই যে কথাটা, এরপরে সাবজেক্ট কি লিখি, এরপরে ভার্ব যেটাই লিখি না কেন তার পূর্বে শুড আনতে হবে। কি আনতে হবে? কি আনতে হবে? শুড। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড কি হতে পারে? মিস দ্য ট্রেন, তাই না? তাহলে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। তাহলে আমি এখানে কি ব্যবহার করলাম? কি ব্যবহার করলাম? শুড। তার মানে এখানে সাবজেক্ট যেটাই লিখি না কেন ভার্বের শুরুতে অবশ্যই কি আনতে হবে? শুড আনতে হবে। কি আনতে হবে পূজা? কখন আনতে হবে? পরের অংশে সাবজেক্টের পরে মূল ভার্বের আগে। মূল ভার্বের এখানে মূল ভার্ব হচ্ছে মিস। মিসের পূর্বে আমি এখানে কি লিখলাম? কি লিখছি আমি? শুড। তাহলে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, যে তাড়াতাড়ি হাঁটো, নইলে কিন্তু তুমি কি করবা? ট্রেনটা মিস কর। বুঝতেছো তো? আচ্ছা, এরপরে তাহলে আমার মনে হয় যে আমরা 16 নম্বর রুলসটা সম্পর্কে ধারণা আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা 17 নম্বর রুলসটা একটু দেখব। নম্বর রুলসে বলা আছে, দেখো, আনলেস সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আনলেস ইউ স্টাডি হার্ড। খেয়াল করো, ততক্ষণ নয়, ততক্ষণ না, এরকম অর্থ বোঝায়। তো আনলেস শব্দটা বাক্যে যখন দেয়া থাকবে, আনলেস যুক্ত অংশটা কখনো নেগেটিভ হবে না। মানে আনলেস অংশটাই নেগেটিভ, এই জন্য আনলেস যুক্ত অংশের মধ্যে কখনো কি আনা যাবে না? নট শব্দটা আনা যাবে না। আনলেস যে অংশের সাথে সম্পৃক্ত আছে সেই অংশে কখনো নট আনার সুযোগ নাই। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো আনলেস যুক্ত অংশের পরের অংশের পূর্বের অংশের অর্থের সাথে মিল রেখে
পরের অংশটা প্রেজেন্টও হতে পারে, ফিউচারও হতে পারে। তাহলে আনলেস ইউ স্টাডি হার্ড, যতক্ষণ না তুমি কঠোরভাবে পড়বে, যতক্ষণ না তুমি কঠোরভাবে পড়বে, তাহলে কি হতে পারে পরের অংশটা, যে ইউ ক্যান নট পাস, ততক্ষণ তুমি পাস করতে পারবে না। তাহলে আনলেস যুক্ত অংশটা নেগেটিভ করলাম না, নেগেটিভ করলাম কোন অংশটা, পরের অংশটা। তার মানে আনলেস যুক্ত অংশটা নেগেটিভ হবে না, কিন্তু যদি অর্থ মেলানোর জন্য আমাকে নেগেটিভ করতেই হয়, তাহলে আমি চাইলে পরের অংশটাকে নেগেটিভ করতে পারবো। কি ক্লিয়ার বিষয়টা? তাহলে আনলেস যুক্ত অংশটার ক্ষেত্রে যেটা হবে, ততক্ষণ পর্যন্ত না, এই যে অর্থটা এটা মিলানোর জন্য, এর আগে আমরা গত 2 দিনে যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স পড়ছিলাম আমাদের মনে আছে, আমরা বারবার এই কথাটা বলার চেষ্টা করছি, সেটি হলো যে কমপ্লিটিং সেন্টেন্স সিকোয়েন্সিয়াল যদি হয়, ধারাবাহিক কোনো বিষয়ের উপরে হয়, তাহলে সেই রিলেটেড শব্দ আমরা চয়েস করব। আর যদি কমপ্লিটিং সেন্টেন্স ধারাবাহিক কোনো বিষয় রিলেটেড না হয়, তাহলে আমরা আমাদের মতো যে কোনো ধরনের শব্দই আমরা সেখানে চুজ করতে পারবো। কি বুঝতেছো কথা? তাহলে আনলেস ইউ স্টাডি হার্ড ইউ ক্যান নট পাস। এখন ধরো যদি এরকম থাকে যে আনলেস ইউ মেক নোট, অথবা আনলেস ইউ প্লে এভরিডে, তাহলে সেই সম্পর্কে এখন আনলেস ইউ প্লে এভরিডে, যতক্ষণ না তুমি প্রতিদিন খেলবে, ইউ ক্যান নট কিপ ফিট, তুমি কি থাকতে পারবে না, তাহলে সুস্থ বা সুন্দর ভালো থাকতে পারবে না। কি বুঝতেছো আমার কথা? তাহলে আনলেসের বিষয়টাও আমরা ক্লিয়ার হলাম। এরপরেরটা দেখো আনটিল। আচ্ছা, আনটিল টিল, খেয়াল করো, টিল অর্থ পর্যন্ত, আনটিল অর্থ পর্যন্ত। তো এই টিল আনটিল এরপরে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু বলছে যে টিল আনটিলের পরের অংশটা, এবার খেয়াল করো, টিল আনটিলের পরের অংশটা সবসময় পজিটিভ হবে। কি হবে? টিল আনটিলের পরের অংশটা সবসময় কি হবে? পজিটিভ হবে। তাহলে ওয়েট আনটিল, অপেক্ষা করো, আনটিল, আমি কি লিখতে পারি পরের অংশে, যে এখানে অপেক্ষা করো আনটিল আই কাম, অথবা উইল কাম, যে অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত আমি আসবো না, আমি আসি অথবা আমি আসবো না। বুঝতেছো কথা? তাহলে তবে টিল আনটিলের পরের অংশটা কি হবে? সবসময় পজিটিভ হবে। টিল আনটিলের পরের অংশটা কি হবে? সবসময় টিল এবং আনটিল যুক্ত বাক্যের পরের অংশটা সবসময় পজিটিভ হবে। তাহলে কি দাঁড়াইলো, যে ওয়েট আনটিল আই কাম অথবা আই উইল কাম, আনটিল আই কাম অথবা আই উইল কাম। এরপরে আসো 19 নাম্বার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওই এখানেও অ্যাজ লং অ্যাজ লেখা আছে, মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। অ্যাজ লং অ্যাজ অর্থ কি? যতক্ষণ পর্যন্ত। অ্যাজ লং অ্যাজ অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত। তাহলে আমি যদি লিখি যে ওয়েট অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান, যে অপেক্ষা করো যতক্ষণ পারো, অপেক্ষা করো যতক্ষণ তুমি পারো। স্টাডি অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান, পড়ো যতক্ষণ। অনেক সময় বলে না মা বাবা যে ঠিক আছে বেশি খারাপ লাগলে দেখো, আর না হলে যতক্ষণ পর্যন্ত পড়তে পারো পড়ো, বলে না যে যদি বেশি খারাপ লাগে তাহলে পড়ার দরকার নেই, আর যদি যতক্ষণ পর্যন্ত পড়তে মন চায় পড়ো, না হলে রেস্ট নাও, বলে কিনা? তাহলে ওয়েট অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত, ইউ ক্যান, তুমি পারো। তাহলে এই অ্যাজ লং অ্যাজ, টিল আনটিল, আনলেস, এই শব্দগুলো যে আমরা দেখলাম, এগুলো কিসের উপর নির্ভর করে আমরা শব্দগুলো নিয়ে আসবো? বাক্যের একটা হচ্ছে স্ট্রাকচারাল বিষয়। এখানে স্ট্রাকচারাল বিষয়টা ততটা গুরুত্ব পাবে না যতটা গুরুত্ব পাবে অর্থ। এখানে কি বেশি গুরুত্ব পাবে? অর্থটা বেশি গুরুত্ব পাবে। শুধু মাথায় রাখতে হবে যে টিল আনটিলের পরের অংশটা যেমন পজিটিভ হবে, আর আনলেসের পরের অংশটা অধিকাংশ ক্ষেত্রে নেগেটিভ হবে। আর অ্যাজ লং অ্যাজ এর ক্ষেত্রেও একই, ওয়েট হেয়ার অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান, অথবা পরের অংশটা নেগেটিভও হতে পারে, ওয়েট হেয়ার অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান নট, মানে যতক্ষণ পর্যন্ত তুমি না পারো একটু অপেক্ষা করো। আচ্ছা, তাহলে আমরা 19 নাম্বারটাও বুঝলাম। এরপরে 20 নাম্বারটা দেখো, দো অলদো। দো অলদো হচ্ছে কি জানো? দো অলদো অর্থ কি?
যদিও, দো অর্থ কি? যদিও। আচ্ছা, দো হি ওয়াজ পুয়ার, আচ্ছা, অথবা হি ওয়েন্ট দেয়ার দো ড্যাশ। কথা বলো না, খেয়াল করো। তাহলে এই যে দো হি ওয়াজ পুয়ার, যদিও সে কি ছিল? গরিব ছিল। দো হি ওয়াজ পুয়ার, তাহলে আমরা এই দো অলদো যুক্ত বাক্যের, খেয়াল করো ভালো করে, যে দো অলদো যুক্ত বাক্যের শুরুর অংশটা যেমন হবে, এর পরের অংশটা তার বিপরীত অর্থ প্রকাশ করবে। কি অর্থ প্রকাশ করবে? মানে যদিও সে গরিব কিন্তু সৎ। এখন মনে করো গরিব মানুষ একটু অসৎ পথ অবলম্বন করে অর্থ ইনকামের চেষ্টা করবে, এটাই স্বাভাবিক, মানে স্বাভাবিক ধারণা কি, যে হয়তো গরিবরা হয়তো একটু ভিন্ন পথে, ইলিগেল পথে ইনকামের একটা চেষ্টা তারা হয়তো করবে, কিন্তু আসলে দেখা গেল যে সেটা না, সে গরিব হলেও সৎ, গরিব হলেও কি, বুঝতেছে আমার কথা? তাহলে অথবা এমন হলো যে লোকটা খুবই সৎ, কিন্তু তারপর মানুষ তাকে সম্মান করে না। সেটা সৎ হলে কি করার কথা ছিল? সম্মান করার কথা ছিল, কিন্তু উল্টে সম্মান করা। বুঝতেছে আমার কথা? তাহলে দো অলদো যুক্ত বাক্যটা কি হবে? দো অলদো যুক্ত বাক্যের শুরুর অংশটা যে অর্থ প্রকাশ করবে, অপর অংশটা তার থেকে একটু ব্যতিক্রম, একটু ভিন্ন, বিপরীত অর্থ প্রকাশ করবে। তাহলে আমি লিখতেছি যে দো হি ওয়াজ পুয়ার, তাহলে কি হতে পারে? হি ওয়াজ অনেস্ট, হি ওয়াজ অনেস্ট, অথবা হি ওয়াজ ম্যানকাইন্ড, অথবা হি ওয়াজ কাইন্ড, যে যদিও সে গরিব ছিল কিন্তু দয়ালু। কি বুঝতেছে আমার কথা? আচ্ছা, আবার হি ওয়েন্ট দেয়ার দো, সে সেখানে গিয়েছিল, যদিও, মানে সেখানে সে গিয়েছিল যদিও কি হতে পারে? যদিও সে অসুস্থ ছিল, যদিও সে, মনে করো যে হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, দো হি ওয়াজ ইল, যদিও সে অসুস্থ ছিল। তার মানে স্কুলে যাওয়ার কথা ছিল না, যেহেতু সে অসুস্থ, তাহলে সে স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু গেছে। কি বুঝতেছে আমার কথা? তাহলে দো অলদোটা কি হবে? বিপরীত অর্থ প্রকাশ করবে। যে অংশটা দেয়া থাকবে তার অপর অংশটা নিঃসন্দেহে তার থেকে একটু হলেও বিপরীত অর্থ প্রকাশ করবে, এবং ভার্বটা প্রায় সেম টেন্সেরই থাকবে। প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট। এর পরেরটা দেখো, as he তাহলে as he was offering prayer, as he was offering prayer, এই as since এর কথাটাই বলছে। অথবা যে আমি এখানে পাশে কি লিখছি, as he was ill, as he was, আচ্ছা, as since এবং because, as since এবং because, এই তিনটা জিনিসের ক্ষেত্রে যেটা হবে, as বাক্যে কারণ অর্থ প্রকাশ করবে, তার পরের অংশটা ফলাফল প্রকাশ করবে। যে আমি এখানে লিখছি, একটা অংশ কারণ প্রকাশ করবে, আর একটা অংশ কি প্রকাশ করবে? কি প্রকাশ করবে? ফলাফল। তাহলে একটা অংশ কারণ প্রকাশ করবে, আর একটা অংশ ফলাফল। তাহলে as he was ill, যেহেতু সে অসুস্থ ছিল, তাহলে কি হতে পারে? হ্যাঁ, he couldn't go to school, সে এই কারণে স্কুলে যেতে পারে নাই। he couldn't attend the meeting, তাই না? অথবা he couldn't join our online class, he couldn't join our, তাহলে মূল বিষয় হলো as since because যুক্ত বাক্যের শুরুর অংশটা যদি কারণ নির্দেশ করে, তাহলে তার পরের অংশটা কি নির্দেশ করবে? ফলাফল নির্দেশ করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো যে as since because যুক্ত বাক্যের
যে অংশটা কারণ প্রকাশ করবে তার অপর অংশটা ফলাফল, বা ফলাফল প্রকাশ করলে কারণ। এবং অ্যাজ সিন্স বিকজ বাক্যের মাঝখানেই যে শুরুতেই বসবে বিষয়টা এমন না, সেটা বাক্যের মাঝখানেও বসতে পারে। এখন এমন হলো মানে তখন ফলাফলটা হয়তো আগে আসবে। ফলাফলটা কি আসবে? যেমন বলো যে আই কুডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস অ্যাজ আই ওয়াজ ইল, অ্যাজ আই ওয়াজ, তাহলে বুঝতেছো আমার কথা? মনে করো আমি লিখলাম যেমন এখানে অ্যাজ হি ওয়াজ অফারিং প্রেয়ার, তাহলে হি কুড নট রিসিভ মাই কল, হি কুড নট রিসিভ মাই, যেহেতু সে নামাজ পড়তেছিল এই কারণে সে আমার কি করতে পারে না, কলটা রিসিভ করতে। আচ্ছা, এখন আমি যদি লিখি যে হি কুড নট কল হার অ্যাজ, তাহলে এটা ফলাফল। এটা কি এই অংশটা বুঝাচ্ছে ফলাফল, যে হি কুড নট, এই হি কুড নট কল হার অ্যাজ হি ওয়াজ বিজি, অ্যাজ হি ওয়াজ বিজি। তাহলে কি দাঁড়াইলো? যে সামনের অংশে ফলাফল থাকলো, পরের অংশটা তখন কি বুঝালো? কারণ বুঝালো। তাহলে সামনে ফলাফল বুঝালে পরের অংশটা কি হবে? আর কারণ বুঝালে কি হবে? ফলাফল। আর অ্যাজ সিন্স বিকজ এগুলো বাক্যের মাঝখানেও বসতে পারে। আচ্ছা, এরপরে আসো 22 নম্বর যেটা আমি লিখছি সিন্স। তাহলে এখন দেখো, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, তাহলে খেয়াল করো এখানে কি লেখা আছে? ওয়াজ। তখন এই সিন্স অর্থ হলো পর্যন্ত। অ্যাজ এ ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই হ্যাড মিট, অনেকদিন হলো আমাদের সাক্ষাৎ হয়েছিল। এই অনেকদিন হলো আমাদের সাক্ষাৎ হয়েছিল। এই সিন্সটা যখন মাঝখানে বুঝাবে এবং সময় নির্দেশ করবে, কি নির্দেশ করবে? কি নির্দেশ করবে এই সিন্স দ্বারা? সময় নির্দেশ করবে, পর্যন্ত নির্দেশ করবে। এরকম সময় বা পর্যন্ত যদি নির্দেশ করে এবং সামনে সিন্সের সামনে যদি সময় প্রকাশক শব্দ থাকে, কি থাকে? ইট ওয়াজ মেনি ইয়ার্স, ইট ওয়াজ মেনি ডেজ, এরকম সময় প্রকাশক শব্দ যদি সিন্সের পূর্বে থাকে তাহলে পরের অংশটা পূর্বের অংশের সাথে মিলে হবে। পূর্বের অংশটা যদি পাস্ট টেন্স হয় তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট হবে। আর পূর্বের অংশটা যদি প্রেজেন্ট হয়, আমি আবার বলতেছি, পূর্বের অংশটা যদি কি হয়? প্রেজেন্ট হয়, তাহলে পরের অংশটাও প্রেজেন্ট হবে। তাহলে আমি কি লিখলাম? যে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই হ্যাড মিট, যে অনেক দিন হলো আমাদের সাক্ষাৎ হয়েছিল। অনেক দিন হলো আমাদের সাক্ষাৎ হয়েছিল। তাহলে পরেরটা হ্যাড মিট হলো, যেহেতু এখানে ওয়াজ আছে। এখানে যদি ইজ থাকতো তাহলে আমি এটা প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারতাম। কি লিখতে পারতাম এখানে? তখন হ্যাভ মিট লিখতে পারতাম। যেমন আমি লিখলাম যে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই হ্যাভ মিট, তখন পরের অংশে হ্যাভ মিট আসতো। এরপরে 23 নম্বরটা দেখো। 22 নম্বরটা তো বললাম মা। তেইশ নম্বর হচ্ছে ইনস্পাইট অফ, ডিসপাইট অফ এর পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আচ্ছা, ইনস্পাইট অফ এবং ডিসপাইট অফ এই শব্দ দুইটা হচ্ছে পরিবর্তে। ইনস্পাইট অফ, ডিসপাইট অফ মানে কি? একটা বাদ দিয়ে আরেকটা, একটা বাদ দিয়ে একটার পরিবর্তে আরেকটা। যেমন, এবং ইনস্পাইট অফ এ খেয়াল করো, না সরি, সত্ত্বেও হবে। দেখো, ইনস্পাইট অফ বিং অনেস্ট, সৎ হওয়া সত্ত্বেও। আমরা বলি না যে সে গরিব হওয়া সত্ত্বেও ভালো। আবার মনে করো যে সে দুষ্ট হলেও বা দুষ্ট হওয়া সত্ত্বেও সম্মান করে, ঠিক কি না? যে দুষ্ট হওয়া সত্ত্বেও সে কি করে?
সম্মান করে। তাহলে খেয়াল করো, ইনস্পাইট অফ বিং অনেস্ট, সৎ হওয়ার পরেও, তাহলে এই অংশটা কি হবে, মানে এর বিপরীত অর্থ প্রকাশ করবে। তাহলে হবে হি ইজ নেগলেক্টেড বাই অল, যে হি ইজ নেগলেক্টেড বাই অল, সৎ হওয়া সত্ত্বেও সে সবার দ্বারা কি অবহেলিত, সবাই তাকে কি করে অবহেলা, যে হি ইজ বিং ইনস্পাইট অফ বিং অনেস্ট, সৎ হওয়া সত্ত্বেও হি ইজ নেগলেক্টেড বাই অল, সে সবার দ্বারা কি অবহেলিত, সবাই তাকে কি করে, কথা কনা কি করে, সবাই অবহেলা করে। তাহলে ইনস্পাইট অফ বিং অনেস্ট হি ইজ নেগলেক্টেড বাই অল। আবার আমি এভাবে লিখতে পারি যে ইনস্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট, ইনস্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট। আচ্ছা, ইনস্পাইট অফ বিং ইল কি হতে পারে, যে ইনস্পাইট অফ বিং ইল, সে অসুস্থ হওয়া সত্ত্বেও কি হতে পারে, হ্যাঁ তাহলে বলো ইংলিশে কি হবে, হি ওয়েন্ট স্কুল, ইনস্পাইট অফ বিং ইল, যে অসুস্থ হওয়া সত্ত্বেও হি ওয়েন্ট স্কুল, সেই স্কুলে গিয়েছিল। কি বুঝতেছো আমার কথা? ইনস্পাইট অফ, ডিসপাইট অফ শব্দের বাংলা অর্থ হলো সত্ত্বেও। আর একটা এটারই আর একটা রুলস আছে, সেটা হলো ইন লিউ অফ, সেটা হলো পরিবর্তে। ইনস্টিড অফ, ইন লিউ অফ, সেটা পরে বলতেছি। এই খেয়াল করো, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, এই দুইটা বাক্য যখন, এই দুইটা শব্দ যখন বাক্যের শুরুতে থাকবে, তখন এই শব্দটার অর্থ বুঝাবে সত্ত্বেও। আর তখন মনে রাখতে হবে যে ইনস্পাইট অফ, ডিসপাইট অফ অংশের যে ভাগটা বা যে অংশটুকু দেয়া আছে, তার পরের অংশ যেটা আমরা লিখবো সেটা একটু ডিফারেন্ট হবে, বিপরীত অর্থ প্রকাশ করবে, যেটা আমরা দো অলদোর ক্ষেত্রেও দেখছি কিছুক্ষণ আগে, দেখছি না দো অলদোর ক্ষেত্রে। তাহলে ইনস্পাইট অফ বিং অনেস্ট, সে সৎ হওয়া সত্ত্বেও, তাহলে মানুষ তাকে কি করার কথা ছিল, সম্মান করার কথা ছিল, কিন্তু উল্টা, যে হি ইজ নেগলেক্টেড বাই অল, সে সবার দ্বারা অবহেলিত, সবাই তাকে কি করে অবহেলা, অথবা হি ইজ ডিজনার্ড বাই অল, কি লিখতে পারো, হি ইজ ডিজনার্ড বাই, যে সবাই তাকে কি করে অসম্মান করে। আবার আমি কিছুক্ষণ আগে বললাম যে ইনস্পাইট অফ বিং ইল হি ওয়েন্ট টু স্কুল, যে অসুস্থ হওয়া সত্ত্বেও সে স্কুলে গিয়েছিল। আমরা বলি না যে তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি আসছো, বলে না? তাহলে ইনস্পাইট অফ, ডিসপাইট অফ শব্দের অর্থ হলো সত্ত্বেও। তাহলে আমার মনে হয় যে আমরা 23 নম্বর রুলসটাও মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে 24 নাম্বার এবং 24-এ এখানে দুইটা রুলস আছে। By studying regularly, তারপরে মনে করো গ্যাপ দেওয়া আছে, তারপরে লেখা আছে উইদাউট স্টাডিং রেগুলারলি, তারপরে গ্যাপ। খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, বাই এবং উইদাউট দিয়ে যদি বাক্যের শুরুতে কোনো বাক্য থাকে কমপ্লিটিং সেন্টেন্সে, কি কি দিয়ে থাকে, বাই অথবা উইদাউট, বাই অথবা উইদাউট। আচ্ছা, বাই স্টাডিং রেগুলারলি, নিয়মিত বই পড়ার দ্বারা, অথবা উইদাউট স্টাডিং রেগুলারলি, নিয়মিত বই পড়া ছাড়া। কি বুঝতেছো কথা? বই পড়ার দ্বারা আর বই পড়া ছাড়া দুইটা জিনিস। বাই যুক্ত বাক্যটার পরের অংশটা সবসময় অ্যাফার্মেটিভ হবে, আর উইদাউট যুক্ত বাক্যের পরের অংশটা সবসময় নেগেটিভ হবে। কি বলছি বলো দেখি? হ্যাঁ, পরের অংশটা সবসময় অ্যাফার্মেটিভ হবে, আর উইদাউট যুক্ত বাক্যের পরের অংশটা সবসময় নেগেটিভ হবে। তাহলে বাই স্টাডিং রেগুলারলি কি হতে পারে, একটা বাক্য বলো দেখি, যে নিয়মিত পড়ার দ্বারা, হ্যাঁ ইংলিশে বলো, ইউ ক্যান মেক বেটার রেজাল্ট, তাই না? কি লিখতে পারো, যে ইউ ক্যান মেক গুড রেজাল্ট। হ্যাঁ, ইউ ক্যান অ্যাচিভ গুড রেজাল্ট হতে পারে, বলো। বলতেছি আগে ওটাই বলো আগে, বা এটা আর কি হতে পারে, বাই স্টাডিং রেগুলারলি ইউ ক্যান গেট এ প্লাস। হ্যাঁ, ইউ ক্যান বি এ গুড স্টুডেন্ট, ইউ ক্যান বি এ গুড স্টুডেন্ট। এই
ইউ ক্যান বি এ গুড স্টুডেন্ট, ইউ ক্যান গেট এ প্লাস, ইউ ক্যান বি সাকসেস ইন লাইফ। কি বুঝতেছো কথা? আচ্ছা, আর পরের অংশটা শুধু ক্যানের পরে নট হবে। ক্যানের পরে কি হবে? যে বাই স্টাডিং রেগুলারলি, সরি, উইদাউট স্টাডিং রেগুলারলি ইউ ক্যান নট মেক গুড রেজাল্ট, ইউ ক্যান নট গেট এ প্লাস, ইউ ক্যান নট মানে সাকসিড ইন লাইফ। তাহলে শুধু পরের অংশটা আমি ক্যানের পরে কি বসাবো? কথা কয় না, ক্যানের পরে নট শব্দটাকে সংযুক্ত করব। কখন সেটা? যদি বাক্যের শুরুতে উইদাউট থাকে। বাক্যের শুরুতে কি থাকে? বাক্যের শুরুতে যদি উইদাউট থাকে তাহলে পরের অংশটা কি হবে? নেগেটিভ। বাক্যের শুরুতে যদি বাই থাকে তাহলে পরের অংশটা পজিটিভ হবে। কি ক্লিয়ার? Sorry for interruption. Okay. Now we will see a great good result. মানে এখানে এখন আমরা যেটা দেখব, কমপ্লিটিং সেন্টেন্সের সর্বশেষ রুলস এবং সর্বকঠিন অথবা সর্বসহজ। এটা সহজও যেমন, কঠিনও তেমন। একটু মনোযোগ দিয়ে আমরা এটা বুঝবো। আশা করি তাহলে আর কমপ্লিটিং সেন্টেন্সের বাকি রুলসগুলো সম্পর্কে কনফিউশনটা দূর হবে। একটু খেয়াল করো। ইফ ইউ কল মি, আবার ইফ ইউ কলড মি, আবার ইফ ইউ হ্যাড কলড মি। খেয়াল করো, দেখা যাচ্ছে সবার? আমি কি লিখছি প্রথমটা? ইফ ইউ কল মি। পরেরটা লিখছি কি? ইফ ইউ কলড মি। আর পরেরটা লিখছি ইফ ইউ হ্যাড কলড মি। আমরা ছোটবেলায় একটা অ্যাড দেখতাম টিভিতে, সেটা এরকম যে এক শর্তে করতে পারি বিয়া, আমাকে ঘর বানাও যদি অ্যাপোলো টিন দিয়া। মানে অ্যাপোলো টিনের একটা অ্যাড দিত যে এক শর্তে করতে পারি বিয়া, আমাকে ঘর বানাও যদি কি অ্যাপোলো টিন দিয়া। মানে অ্যাপোলো ঢেউ টিনে একটা অ্যাড দিত। তো ওটাকে শর্ত বলে। শর্ত বুঝো? ইংলিশে কি বলে এটাকে? কন্ডিশন। কি বলে? বলে না যে স্যার সব করবো, একটা কন্ডিশন কিন্তু আছে। এটা আপনার সব রাজি আছি কিন্তু একটা কন্ডিশন আছে, বলে না যে সব ঠিক আছে, একটা কন্ডিশন। তো কন্ডিশন শব্দের বাংলা অর্থ হলো শর্ত। তো ইংলিশে কন্ডিশনাল মানে কন্ডিশন বা কন্ডিশনাল আছে এরকম 4টা। কটা কন্ডিশনাল আছে? এবং সেই কন্ডিশনালগুলোকে আমরা জানি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এবং সর্বশেষ হলো জিরো কন্ডিশনাল। ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর একটা কি জিরো কন্ডিশনাল। এই হলো টোটাল 4টা কন্ডিশনাল। তা আমরা আজকে সেই কন্ডিশনালগুলো জানবো, যেটা তোমাদের সেন্টেন্স কানেক্টর এবং রাইট ফর্ম ভার্বেও কাজে লাগবে। কি বুঝছো কথা? তো মনোযোগ দিয়ে বুঝো। সেটা হলো যে ইফ যুক্ত অংশটা, এবং মজার বিষয় কি জানো? এই ইফ শব্দটার জায়গায় এখানে হ্যাড থাকতে পারে। এই ইফ শব্দটার জায়গায় প্রোভাইড, PROVIDED, প্রোভাইডেড দ্যাট থাকতে পারে। তারপরে হচ্ছে প্রোভাইডিং দ্যাট থাকতে পারে, প্রোভাইডিং দ্যাট থাকতে পারে। তাহলে হ্যাড থাকতে পারে ইফের জায়গায়। কি কি থাকতে পারে? হ্যাড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট। মানে কোনো কোনো জায়গায় দেখবা যে ইফ না লিখে লেখা আছে প্রোভাইডেড দ্যাট। তো ইফ লেখা থাকলে রুলসটা যেমন হইতো, প্রোভাইডেড দ্যাট লেখা থাকলেও রুলসটা তেমনই হবে। প্রোভাইডিং দ্যাট লেখা থাকলেও রুলসটা তেমনই হবে। কি বুঝতেছো আমার কথা? কথা কয় না? ইফ যুক্ত অংশটা থাকলে, অর্থাৎ বাক্যের শুরুতে ইফ থাকলে যে সূত্র হবে, ইফের জায়গায় যদি তারা হ্যাড দেয় একই সূত্র হবে। ইফের জায়গায় যদি তারা প্রোভাইডেড দ্যাট দেয় তাও একই সূত্র হবে। ইফের জায়গায় যদি তারা প্রোভাইডিং দ্যাট দেয় তাও একই সূত্র হবে। এখন আসো, ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয়, সেটা ইফটা বাক্যের শুরুতেও থাকতে পারে, বাক্যের মাঝখানেও, বাক্যের শুরুতেও থাকতে পারে, বাক্যের কোথায় থাকতে পারে? মাঝখানেও থাকতে পারে। তো বাক্যের শুরুতে অথবা বাক্যের মাঝখানে যেখানেই থাকুক না কেন, ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট টেন্স নির্দেশ করে, তাহলে তার পরের অংশটাকে আমরা কমপ্লিট করতে হবে ফিউচার দিয়ে। কি দিয়ে কমপ্লিট করব? কি দিয়ে কমপ্লিট করব? ফিউচার টেন্স দিয়ে। তাহলে ইফ ইউ কল মি, আই
উইল কল ইউ, যে ইফ ইউ কল মি আই উইল, তাহলে আমি পরের অংশে কি লিখলাম? উইল কল লিখছি, তাই না? মানে পরের অংশটাকে আমরা ফিউচার বানাইছি। তার মানে ইফযুক্ত অংশটা যদি প্রেজেন্ট হয়, ইফযুক্ত অংশটা যদি এরকম ভি1 অথবা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে, তাহলে পরের অংশে ভার্বটা হবে উইল অথবা শ্যালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এটাকেই বলে ফার্স্ট কন্ডিশনাল। এটাকে কি বলে? ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে যে ইফযুক্ত অংশটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে বা ভার্বের সাথে এস বাই এস থাকবে, থাকলে কি হবে? পরের অংশে আমরা উইল অথবা শ্যালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম নেব, যেটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল হিসেবে জানবো। 2 নম্বরে হচ্ছে ইফযুক্ত অংশটা যেহেতু এখানে পাস্ট আছে, যে ইফ ইউ কল্ড মি, তখন আমি পরের অংশে লিখবো আই উড কল ইউ। তো খেয়াল করো এখানে আমি কি আনলাম? কথা বলে, এখানে কি আনছি আমি? উড। তাহলে ইফযুক্ত অংশটা এখানে কি আছে? ভি2 আছে। এখানে কি আছে? তাহলে ভি2 থাকলে পরের অংশে উড কুড শুড মাইট হবে। তার মানে ইফযুক্ত অংশটা যদি ভি2 হয়, তাহলে পরের অংশে ভার্বের পূর্বে উড, তারপরে হচ্ছে শুড, তারপর হচ্ছে কুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এবং সেটা হবে সেকেন্ড কন্ডিশন। কি হবে? সেকেন্ড কন্ডিশন। তাহলে কন্ডিশন কটা জানলাম আমরা? আচ্ছা, এবার আসে থার্ড কন্ডিশনাল, যে ইফযুক্ত অংশটা যদি এরকম হ্যাড প্লাস ভি3 থাকে। কি থাকে? হ্যাড প্লাস ভি3। এই যে হ্যাড কল, কি লেখা আছে এখানে? হ্যাড কল। তখন পরের অংশটা হবে আই উড হ্যাভ কল্ড, আই উড হ্যাভ কল্ড ইউ। তাহলে ইফযুক্ত অংশটা হ্যাড প্লাস ভি3 আছে, এই জন্য আমি পরের অংশে কি লিখলাম? উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে হচ্ছে আমরা যদি এটাকে এভাবে দেখি যে ইফযুক্ত অংশটা যদি হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে পরের অংশে কি কি আনতে পারবো আমরা? উড, শুড, তারপরে কি আনতে পারবো? কুড, মাইট, তারপর হচ্ছে হ্যাভ প্লাস ভি3। হ্যাভ প্লাস কি? ভি3। তার মানে এটাই হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। কি কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। তার মানে ফার্স্ট কন্ডিশনালটা কি দাঁড়াইলো? ফার্স্ট কন্ডিশনালটা দাঁড়াইলো হলো যে ইফযুক্ত অংশটা যদি প্রেজেন্ট হয়, পরেরটা কি হবে? উইল শ্যালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফযুক্ত অংশটা যদি পাস্ট হয়, পরেরটা হবে উড কুড শুড মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফযুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ হ্যাড প্লাস ভি3 হয়, তাহলে পরের অংশ হবে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তখন সেটা হবে থার্ড কন্ডিশনাল। তার মানে ইফযুক্ত অংশটা প্রেজেন্ট হলে পরেরটা ফিউচার করব, সেটা ফার্স্ট কন্ডিশনাল। ইফযুক্ত অংশটা পাস্ট আছে, তাহলে পরের অংশে উড, কুড, শুড, মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো, সেটা হবে সেকেন্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফযুক্ত অংশটায় হ্যাড প্লাস ভি3 দেয়া আছে, তাহলে পরের অংশ হবে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এর পরে পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা হবে থার্ড কন্ডিশনাল। তাহলে আরেকটা কন্ডিশনাল আছে হলো জিরো কন্ডিশনাল। কি কন্ডিশনাল? জিরো। জিরো হচ্ছে হিরো, তাই না? হিরোটাই তো জিরো হয়, কি বলো? আমি বললাম যে আই ক্যান হেল্প ইউ। খেয়াল করো, আই ক্যান হেল্প ইউ ইফ ইউ কল মি। জিরো কন্ডিশনালটা হচ্ছে যে দুইটাই প্রেজেন্ট হবে। জিরো কন্ডিশনাল কি? দুইটাই প্রেজেন্ট, তবে একটা অংশে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে আর আরেকটা অংশে ক্যান অথবা মে থাকবে। কি থাকবে? আবার বলতেছি শোনো, জিরো কন্ডিশনালটা হচ্ছে যে ইফযুক্ত বাক্যের একটা অংশ প্রেজেন্ট দেওয়া থাকবে আর আরেকটা অংশ কি দেওয়া থাকবে? ক্যান অথবা মে দেওয়া থাকলে সেটা হবে জিরো কন্ডিশনাল। যে তাহলে স্যার আমরা কিভাবে বুঝবো যে জিরো কন্ডিশনাল আমি এখানে আনবো? জিরো কন্ডিশনাল দেওয়া থাকলেই জিরো কন্ডিশনাল আনবা, না হলে আনবা না। সেটা কিভাবে বুঝবা? ওই যে এরকম ক্যান অথবা মে যদি বাক্যের শুরুতে দেওয়া থাকে, তখন বাক্যটা প্রেজেন্টে হবে। আর মনে করো এরকম প্রেজেন্টেই দেওয়া আছে ইফ ইউ কল মি, তখন কিন্তু আর ক্যান মে আনা যাবে। আমি আবার বলতেছি, খেয়াল করো,
পার্থক্যটা দেখো, খেয়াল করো। ওরা আগে থেকেই যদি জিরো কন্ডিশনালের পরিবেশ ওরা আগে থেকে দিয়ে রাখে, তাহলে আমি বাধ্য হয়ে প্রেজেন্ট ফর্ম লিখবো, তখন সেটা জিরো কন্ডিশনাল হয়ে যাবে। কিন্তু আগে প্রেজেন্ট ফর্ম লিখছে, পরে গ্যাপ দিছে, তখন ফিউচার লিখতে হবে, তখন ক্যান মে না লেখাই উত্তম। কি বুঝতেছো আমার কথা? ক্যান মে না লিখে তখন আমরা কি লিখবো? কথা কয় না, তখন আমরা সেটাকে ফিউচারে কনভার্ট করব। তার মানে আমরা কি বুঝলাম, যে ইফযুক্ত অংশটা যদি প্রেজেন্ট হয় তাহলে পরেরটা পাস্ট হবে, সরি ফিউচার হবে। ইফযুক্ত অংশটা যদি পাস্ট হয় পরেরটা উড কুড শুড মাইট হবে। ইফযুক্ত অংশটা যদি হ্যাড প্লাস ভি3 হয় পরেরটা উড হ্যাভ শুড হ্যাভ কুড হ্যাভের পরে ভি3 হবে। আর একটা বলছিলাম আমরা যে ইফের পূর্বে অথবা পরে যেখানেই প্রেজেন্টের ক্ষেত্রে ক্যান মে দেওয়া থাকুক, তাহলে পরের অংশটা কি হবে? প্রেজেন্টেই হবে। তখন মানে ক্যান মে দেওয়া আছে এরকম যদি তুমি নিশ্চিত হও, আই ক্যান হেল্প ইউ, উই মে হেল্প ইউ এরকম লেখা আছে, এই ধরনের বাক্য দেয়া আছে, তখন পরের বাক্যটা প্রেজেন্টেই হবে, তখন সেটাকে আর ফিউচার করা যাবে না। তাহলে ডাবল ফিউচার হবে। মনে করো এখানে ক্যান হেল্প আর তুমি লিখলে আই উইল কল ইউ, তাহলে এখানে উইল আর এখানে কি বসলো? ক্যান। এখানেও একটা মডেল অক্সিলারি ভার্ব বসলো, এখানেও একটা মডেল অক্সিলারি, এটা ভিন্ন হবে। এই জন্য যদি ক্যান অথবা মে লেখা থাকে তাহলে পরের অংশ শুধু আমরা কি লিখবো? এখানে তখন তো প্রেজেন্ট হবে, মানে দুইটা মডেল অক্সিলারি ভার্ব পাশাপাশি হবে না। এখানেও মডেল অক্সিলারি ভার্ব লিখলে এখানেও এরকম কাজ করা যাবে না। এখানে মডেল অক্সিলারি ভার্ব আছে, তাহলে এখানে শুধু কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমার মনে হয় যে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের I would help you if, তাহলে এটা কি হতে পারে একজন বলো দেখি? এই জয়া, I would help you if, এই অংশটা বলো দেখি কি হবে? I would help you, তাহলে পরের অংশটা কি হবে? কল না কল্ড? পাস্ট ফর্ম হবে। কি ফর্ম হবে? কারণ সামনে উড আছে। তার মানে আমি কিছুক্ষণ আগে দেখালাম যে উডকুডটা আমরা পরে লিখছিলাম, তাই না? এখন এই উডকুডটা যদি সামনে আসে তাহলে পরে পাস্ট হবে। আর লেখা আছে আই উইল হেল্প ইউ, মনে করো এখানে লেখা আছে আই উইল, তাহলে পরের অংশে প্রেজেন্ট হবে। তার মানে এগুলো অল্টারনেট হতে পারে, সামনে প্রেজেন্ট আসলে হ্যাঁ উল্টাউল্টি হতে পারে, পিছনেরটা সামনে আসতে পারে, সামনেরটা পিছনে যেতে পারে, অনেক সময় এই বাক্যের মাঝখানেও বসতে পারে। তাহলে আমার মনে হয় যে আমরা মোটামুটি কমপ্লিটিং সেন্টেন্সের যতগুলো রুলস ছিল, গুরুত্বপূর্ণ রুলসগুলো, প্লিজ কথা বলো না, শোনো, গুরুত্বপূর্ণ রুলসগুলো আমরা জানলাম। আরও কিছু রুলস আছে, যেমন ইন লিউ অফ, ইনস্টিড অফ। ইনস্টিড অফ অর্থ হলো পরিবর্তে, ইন লিউ অফ অর্থ পরিবর্তে। তারপরে শব্দটা বেশি আছে, যাই হোক আমরা শেষ করব। কমপ্লিটিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ রুলসগুলো আমরা এই 3টা পর্বে আমরা জানলাম। আশা করি তোমরা প্র্যাকটিস বাসায় করলে ঠিকভাবে এই রুলসগুলো যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের আয়ত্ত হবে। তবে একটা জিনিস করবা, সেটা হলো যে বোর্ডের যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো আছে, বোর্ডের কমপ্লিটিং সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবা, এবং আশা করি এই বোর্ডের কমপ্লিটিং সেন্টেন্সগুলো প্র্যাকটিস করলে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স জনিত যে সমস্যাগুলো এগুলো দূর হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং আমার এই ক্লাসগুলোকে তোমরা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ সবাইকে।